আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। সাথে রয়েছে বরাবরের ন্যায় আমি শাকিল হাসান মৃদুল। প্রথমে আমি জানতে চাইবো আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং পিছনের বোর্ডটা তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। আমরা এই অ্যাডমিশন সিজনের একদম গুরুত্বপূর্ণ সময়টা পার করছি। কিছুদিনের মাঝে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, আর আজকে হচ্ছে 9 তারিখ। সামনের মাসের 9 তারিখ হচ্ছে বিউপির ভর্তি পরীক্ষা। তো সেক্ষেত্রে আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি একসাথে গোছানো নিতে হবে, কারণ আমরা কোন বিশ্ববিদ্যালয় বা কোন সাবজেক্টে পড়বো এটা তো আমরা এখনই বলতে পারবো না। পরবর্তীতে আমরা অপশনগুলো যেন চুজ করে দেখতে পারি কোনটায় আমরা ভর্তি হতে পারি বা কোথায় আমরা কোন সাবজেক্টে পাই। তো প্রথমে আমাকে একটু জানিয়ে দাও যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং তোমরা বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, এবং কে কোথা থেকে লাইভটাতে যুক্ত হয়েছে এটাও একটু জানিয়ে দাও দ্রুত সময়ের ভিতরে। আজকের ক্লাসটা কাদের জন্য গুরুত্বপূর্ণ? যারা বিউপিতে পরীক্ষা দিবে এবং এই যে সামনে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের ভর্তি পরীক্ষা রয়েছে, এই পরীক্ষাতেও তোমরা এই ক্লাস থেকে কমন পাবে ইনশাল্লাহ। তো সবাই দ্রুত সময়ের ভিতরে যুক্ত হয়ে যাও, আর যারা ক্লাসটাতে যুক্ত হয়েছে সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও। যারা ক্লাসটা শেয়ার করবে, আজকের ক্লাসটা যারা শেয়ার করবে তারা আমাদের যে জয়কলির সাম্প্রতিক 4টা রয়েছে, মানে সাম্প্রতিক 4টা রয়েছে, এই সাম্প্রতিকটা তোমরা পিডিএফটা ফ্রিতে পেয়ে যাচ্ছ। তাহলে সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও। যারা আজকের ক্লাসটা শেয়ার করবে, আমাদের জয়কলির যে সাম্প্রতিক বইটি রয়েছে এই সাম্প্রতিক বইটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে এই সাম্প্রতিক 4টা পেয়ে যাচ্ছ যারা ক্লাসটা শেয়ার করবে। ওকে, সবাই দ্রুত সময়ের ভিতরে একটু যুক্ত হয়ে যাও। আমি আমার জায়গাগুলো থেকে ক্লাসটা শেয়ার করে দিই, তোমরা একটু শেয়ার করে দাও দ্রুত সময়ের ভিতরে। দ্রুত সময়ের ভিতরে ক্লাসটা একটু শেয়ার করে দাও, আর তোমার বন্ধুদের মেনশন করে দাও। যারা ক্লাসটা শেয়ার করবে এবং বন্ধুদের মেনশন করবে তারা কিন্তু এই যে সাম্প্রতিক 4টা রয়েছে এটা তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। সবকিছু ক্লিয়ার রয়েছে কিনা আমাকে একটু জানাও দ্রুত সময়ের ভিতরে। দ্রুত সময়ের ভিতরে আমাকে একটু জানিয়ে দাও যে সবকিছু ক্লিয়ার রয়েছে কিনা। ওকে, দেখো যারা ক্লাসটা শেয়ার করে এবং বন্ধুদের মেনশন করবে তারা কিন্তু আমাদের যে সাম্প্রতিক 4টা রয়েছে সেই সাম্প্রতিকটা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছ তোমরা। অনেককেই দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে, বাকিরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা বিউপিকে কেন্দ্র করে পড়লেও আমরা এই টপিকগুলো তো সকল বিশ্ববিদ্যালয়ে আসে, সেখান থেকেও আমরা পরীক্ষায় কমন পাবো। যেহেতু আমাদের 13 তারিখে ঢাবির ভর্তি পরীক্ষা রয়েছে, আবার আজকে 9 তারিখ এবং সামনের মাসে 9 তারিখ আমরা পরীক্ষা দিব হচ্ছে বিউপির। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই আমাদের সেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জানতে হয়। তেমনি বিউপির প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে ইংরেজি। তোমাদের বিউপি নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও একটু আমাকে বলে দাও। বিউপি নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও একটু করে ফেলো দ্রুত সময়ের ভিতরে, এবং এইটার প্রশ্নের প্যাটার্ন নিয়ে আমরা পড়বো এবং গুরুত্বপূর্ণ টপিকগুলোও দেখব। সাথে আমরা ইংলিশ এবং সাধারণ জ্ঞানের যে টপিকগুলো থেকে প্রশ্ন হয় সেটার একটা সাজেশন আমি তোমাদের দেব। ঠিক আছে, তো সবাই দ্রুত যুক্ত হয় এবং তোমার বন্ধুদের মেনশন করে দাও যেন সবাই ক্লাসটাতে যুক্ত হতে পারে। দ্রুত সময়ের ভিতরে তোমার বন্ধুদের একটু মেনশন করে দাও যেন সবাই ক্লাসটাতে যুক্ত হতে পারে। ওকে, অনেককেই দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যুক্ত হয়েছো। দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে একটু আমাকে দ্রুত সময়ের ভিতরে বলিও যে এই বিষয়ে তোমাদের জিজ্ঞাসা রয়েছে। দেখো বিউপির প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে সাধারণ জ্ঞানটা আসে হচ্ছে ইংলিশ ভার্সনে, তোমার প্রশ্নটা হবে সাধারণ জ্ঞানটা ইংলিশ ভার্সনে। আর বিউপির ফ্যাকাল্টিগুলো কি কি দেখো, FBS, তারপর হচ্ছে FASS, তারপর হচ্ছে FSSS। এই যে ফ্যাকাল্টিগুলো, এই ফ্যাকাল্টিগুলোতে মূলত সাধারণ জ্ঞানটা আসে, আর প্রত্যেক ফ্যাকাল্টিতে সাধারণ জ্ঞানটা আসে হচ্ছে ইংলিশ ভার্সনে। আর এইখানে হচ্ছে 10 মার্ক, FBS এর সাধারণ জ্ঞানে হচ্ছে 10, সাধারণ জ্ঞানে হচ্ছে 10, তারপর FSSS হচ্ছে 40,
এফ এ ডাবল এস এ দুইটাতে হচ্ছে 40 করে মার্ক। তাহলে সাধারণ জ্ঞানের গুরুত্বটা কতটা তোমরা বুঝতে পারতেছো যে এই বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানটা খুবই গুরুত্বপূর্ণ। আর আবারও বলছি, যারা ক্লাসটাতে যুক্ত হয়েছো তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে হচ্ছে তোমরা আমাদের যে জয়কুলির যে সাম্প্রতিক ফোরটা রয়েছে এটা তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তারপর দেখো তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই বলবে। প্রথম প্রশ্নটা আমাদের, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওল্ডেস্ট জনপদ অফ বেঙ্গল, মানে হচ্ছে এইটা হচ্ছে কোন টপিক থেকে আসছে, জনপদ, জনপদ থেকে আসছে এই টপিকটা, মানে এই টপিকটা থেকে গুরুত্বপূর্ণ। এই টপিকটা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, সকল বিশ্ববিদ্যালয়ের জন্যই গুরুত্বপূর্ণ, জনপদ থেকে। তাহলে এই প্রশ্নটার একটু উত্তর করে ফেলো দ্রুত সময়ের ভিতরে সবাই। আজকের ক্লাসটা মূলত হচ্ছে সাজেশনমূলক, এবং এই সাজেশন থেকে আমরা বিউপির প্রশ্নের প্যাটার্ন এবং কিভাবে প্রশ্ন হয় গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ব। বিউপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলো সাধারণ জ্ঞানের সিলেবাস প্রায় কাছাকাছি, শুধু এইটার একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে ইংলিশ ভার্সনে আসে। তাহলে দেখো এই প্রশ্নটা দেখি কিন্তু বুঝতে পারতেছো যে বাংলার এই ভূখণ্ডের সব থেকে প্রাচীন জনপদটা কোনটা, সব থেকে প্রাচীন জনপদ সেইটা কোনটা, সব থেকে প্রাচীন জনপদ। দেখো জনপদ এইটা হচ্ছে আমাদের ভূখণ্ড, এই অংশ জুড়ে হচ্ছে আমাদের ভূখণ্ড। এইটা হচ্ছে আমাদের ভূখণ্ড। তো এই ভূখণ্ডে আমরা জানি হচ্ছে প্রসিদ্ধ জনপদ ছিল কতটি, 16টি। প্রসিদ্ধ জনপদ ছিল হচ্ছে 16টি। এর মাঝে সব থেকে প্রাচীন কোনটা ছিল এটাই পরীক্ষায় আসছে। ঠিক আছে, দেখো যারা উত্তর করেছো দ্রুত উত্তর করে ফেলো, অনেকে যারা উত্তর করে বাকি রয়েছে তারা একটু দ্রুত উত্তর করে ফেলো। ঠিক আছে, যারা এখন উত্তর করনি দ্রুত একটু উত্তর করে ফেলো, একটু দ্রুত উত্তর করে ফেলো যারা এখন উত্তর করনি। যারা এখন উত্তর করনি একটু দ্রুত উত্তর করে ফেলো, আর যারা ক্লাসটা শেয়ার করনি একটু দ্রুত শেয়ার করে ফেলো, কারণ শেয়ার করলে তুমি হচ্ছে ওই যে আমাদের সাম্প্রতিক ওই পিডিএফটা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছ। তো সবাই একটু শেয়ার করে ফেলো। দেখো যেখানে ছিলাম, তো এইখানে প্রসিদ্ধ জনপদ ছিল কয়টা, 16টি জনপদ ছিল। এর মাঝে সব থেকে প্রাচীন জনপদ কোনটা, দেখো পরীক্ষায় প্রশ্ন আসে জনপদ থেকে কোন অংশ জুড়ে কোন জনপদটা ছিল এবং কোন জনপদের অবস্থান কোথায় এবং জনপদের বিশেষ বৈশিষ্ট্য কি। দেখো এই যে পার্বত্য অঞ্চল, সিলেট এবং চট্টগ্রামের পার্বত্য অঞ্চল, এই জনপদটা ছিল হচ্ছে হরিকেল, বা এইটার বাংলিশ ভাবে যদি আমরা লিখি বিউপিতে আসবে হচ্ছে এরকম করে হরিকেল, এরকম করে লেখা থাকবে, জাস্ট একই। দেখো হরিকেল জনপদের অবস্থান ছিল কোথায়, এই যে সিলেট আর হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যে পার্বত্য অঞ্চল এইটার মাঝে ছিল কোন অঞ্চল, হরিকেল জনপদ। তারপর যে জনপদটা সব থেকে প্রাচীন, সব থেকে প্রাচীন যে জনপদ, এই জনপদটার নাম ছিল পুন্ড্র জনপদ। এই জনপদটার নাম হচ্ছে পুন্ড্র জনপদ। তাহলে এই অংশটা হচ্ছে বগুড়া, এই অংশটা হচ্ছে বগুড়া। তো বগুড়াকে কেন্দ্র করে যে জনপদটা, এই জনপদটার নাম হচ্ছে তোমার কোন জনপদ, পুন্ড্র জনপদ। বগুড়াকে কেন্দ্র করে যে জনপদটা, এই জনপদটার নাম হচ্ছে পুন্ড্র জনপদ। এই জনপদটার নাম কি, পুন্ড্র জনপদ। দেখো এই জনপদটার নাম কি, পুন্ড্র জনপদ। কি জনপদ, পুন্ড্র জনপদ, বগুড়াকে কেন্দ্র করে। তারপর এই পাশটুকু জুড়ে রাজশাহীকে কেন্দ্র করে এটা হচ্ছে বরেন্দ্র জনপদ। বরেন্দ্র জনপদ কোন অংশ জুড়ে, এই রাজশাহীর অংশটুকুকে কেন্দ্র করে। তারপর এই যে অংশটুকু, এই অংশটুকুকে কেন্দ্র করে যে জনপদ, এটা হচ্ছিল গৌড়। এই জনপদটার নাম হচ্ছে গৌড় জনপদ। বাংলাদেশের শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ আর বাকি অংশ হচ্ছে পশ্চিমবঙ্গের অংশ, এটা হচ্ছে গৌড় জনপদ। তারপর সব থেকে প্রসিদ্ধ জনপদ
দীর্ঘতম বা বৃহত্তম জনপদ হিসেবে আমরা আখ্যায়িত করে থাকি। এই জনপদটার নাম হচ্ছে বঙ্গ জনপদ। বোর্ডে অক্ষরগুলো মাঝে মাঝে চলে যাচ্ছে, আবার পরে আসবে। দেখো, তাহলে এই অংশটা হচ্ছে বঙ্গ জনপদ। তাহলে এই যে জনপদগুলো যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমরা এখান থেকে উত্তর করতে পারবো। দেখো কি কি অংশ আমরা পড়লাম, যে প্রসিদ্ধ জনপদ ছিল কয়টি? 16টি। তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা যারা হচ্ছে 15 করেছো সবার উত্তরে সঠিক হয়েছে। যারা 15 উত্তর করেছো এটা সবার উত্তরে সঠিক হয়েছে। 15, এটার উত্তর হচ্ছে 15। তাহলে সব থেকে প্রাচীনতম জনপদটাই হচ্ছে এই 15, যেটা হচ্ছে বগুড়ার মহাস্থানগড়, যেটা বগুড়ার মহাস্থানগড়ের এই অংশে অবস্থিত। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে আমাদের জনপদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো, কোন জনপদের অবস্থান কোথায়। তারপর আরেকটা জনপদ রয়েছে যেটা আমাদের জানতেই হবে, এই জায়গা জুড়ে কুমিল্লা এবং নোয়াখালী, এটা হচ্ছে সমতট। এই জনপদটার নাম হচ্ছে সমতট। তো এই জনপদটার নাম হচ্ছে সমতট। লেখাগুলো বারবার অক্ষর ছেড়ে দিচ্ছে। দেখো, সমতট, তাহলে এটা হচ্ছে সমতট জনপদ। সমতট এইভাবেই লেখা থাকবে পরীক্ষায়। ঠিক আছে, যেহেতু ইংলিশে আসবে এরকম করে লেখা থাকবে। তাহলে কোন জনপদের অংশ কোনটুকু আমরা আশা করছি ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, এই টপিকগুলো কিন্তু বিপির জন্য গুরুত্বপূর্ণ বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। এখানে তফাৎটা হচ্ছে শুধুমাত্র ইংলিশে আসে। ওকে, শুধুমাত্র ইংলিশে আসে, এটাই হচ্ছে তফাৎ। ওকে, দেখো তারপরের প্রশ্নে চলে যাই আমরা। এটা আশা করি ক্লিয়ার হয়েছে সবাই। এইটা আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। দ্য নেম অফ ওল্ডেস্ট জনপদ অফ বেঙ্গল। তারপর দেখো এনসিএন, আগের প্রশ্নটা যেই জায়গা থেকে আসছে ঠিক এই প্রশ্নটাও সেম জায়গা থেকে আসছে। দেখো এইটা আসছে কোথা থেকে? গৌড় জনপদ থেকে। তাহলে এই গৌড় জনপদ কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল? একটু উত্তর করে ফেলো দ্রুত। গৌড় জনপদটা কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল? একটু উত্তর করে ফেলো দ্রুত। এইটার উত্তর করে ফেলো দ্রুত। দ্রুত সময়ের ভিতরে এটা উত্তর করে ফেলো। এটার উত্তর কি হবে? এইটার উত্তর কি হবে? গৌড় জনপদ কোন অংশ নিয়ে? আগের প্রশ্নে কিন্তু পড়লাম। দেখো এই অংশ হচ্ছে গৌড় জনপদ। আর বাংলার বাইরে যে জনপদটা ছিল, একদম বাংলার ভূখণ্ডের বাইরে, এটা হচ্ছে রাঢ় জনপদ। রাঢ় জনপদ এইটা হচ্ছে কোথায়? বাংলায় হচ্ছে এরকম করে লেখা হয়। যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসে সেক্ষেত্রে যেন উত্তর করতে পারো। সূক্ষ্ম জনপদ সেটা হচ্ছে কোথায়? একদম বাংলার ভূখণ্ডের বাইরে, এই অংশ জুড়ে হচ্ছে রাঢ় জনপদ। ঠিক আছে, এইটাও মনে রাখবা একটু। তাহলে এই জনপদের এই প্রশ্নটা সবাই পারা উচিত। দেখি কে কি উত্তর করলে। কোন ডিস্ট্রিক্ট নিয়ে হচ্ছে বাংলার ভূখণ্ডের একটা ডিস্ট্রিক্টের অংশ হচ্ছে এই গৌড় জনপদের অংশ পড়ে? দ্রুত উত্তর করে ফেলো। সবাই একটু দ্রুত উত্তর করে আমরা দ্রুত শেষ করতে পারবো। ওকে, সবাই একটু দ্রুত উত্তর করে ফেলো। হ্যাঁ, সবাই যারা উত্তর করেছে সবার উত্তরই সঠিক হয়েছে। দেখো সেটা হচ্ছে কোথায়? এই জনপদটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। একমাত্র জেলা চাঁপাইনবাবগঞ্জের অংশ পড়েছে এই গৌড় জনপদে। বাকি সব অংশ হচ্ছে কোন অংশে? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে, ভারতের অংশে। পরের প্রশ্ন দেখো, কনস্টিটিউশন এবং জুলাই সনদ, এই দুইটা থেকে প্রশ্ন আসবেই। এই দুইটা থেকে প্রশ্ন পরীক্ষা আসবেই। দেখবা জুলাই সনদ আর হচ্ছে সংবিধান,
এই দুইটা থেকে মাস্ট প্রশ্ন আসবে, এই দুইটা থেকে মাস্ট প্রশ্ন আসবে, মাস্ট। তো এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাহলে এইটা নিয়ে আমরা বিস্তারিত পড়ে ফেলবো। এইটা থেকে কিন্তু সকল বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, সকল বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে দেখো, সংবিধান নিয়ে আমাদের বিস্তারিত জানতে হবে। সংবিধান বা হচ্ছে কনস্টিটিউশন, যেটা হচ্ছে বিউপিতে আসলে লেখা থাকবে হচ্ছে কনস্টিটিউশন। তো এই যে সংবিধানের তিনটা জায়গা থেকে প্রশ্ন হয়, সংবিধানের যে মৌলিক বিষয়বস্তুগুলো, তারপর হচ্ছে সংবিধান প্রণয়নের ইতিহাস, এবং সংবিধানের মূল বিষয়গুলো কোনগুলো, মানে হচ্ছে এর ভাগ, পরিচ্ছেদ, অনুচ্ছেদ, তারপরে মূলনীতি, এইগুলো। দেখো, বাংলাদেশের সংবিধানের ধরনটা কেমন, এটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান, মানে হচ্ছে যেটা সহজে পরিবর্তন করা যায় না, এই সংবিধানটা হচ্ছে বাংলাদেশের। তাহলে এই সংবিধান প্রণয়নের ইতিহাসটা আমাদের যেই জায়গা থেকে পড়তে হবে, এই সংবিধান প্রণয়নের জন্য একটা গণপরিষদ আহ্বান করা হয়, যে গণপরিষদের সদস্য ছিল কতজন, 403 জন। এবং এই গণপরিষদের সভাপতিত্ব করেন, প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন হচ্ছে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। কে করেন? মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। এরপর দেখো, এই অধিবেশনে একটা খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। কি করা হয়? খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়, যেটা হচ্ছে 34 সদস্য বিশিষ্ট। কত সদস্য বিশিষ্ট? 34 সদস্য বিশিষ্ট। এবং এর মাঝে একজন হচ্ছে মহিলা, তার নাম হচ্ছে রাজিয়া বানু। রাজিয়া বানু। আরেকজন হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেন। আর এটার প্রধান ছিল ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন, তিনি হচ্ছে প্রধান। এই সংবিধান প্রণয়ন কমিটি প্রধান ছিল ডক্টর কামাল হোসেন। একজন ছিল মহিলা, রাজিয়া বানু। আরেকজন হচ্ছে বিরোধী দলীয়, সে হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। আর কামাল হোসেন ছিল প্রধান। তারপর সংবিধানের যে মূল বিষয়গুলো দেখো, যেগুলো আমাদের জানতেই হবে, মূল বিষয়গুলো। সংবিধানের প্রস্তাবনা কয়টি? একটি। প্রস্তাবনা কয়টি? একটি। মূলনীতি হচ্ছে 4টি, তফসিল 7টি, ভাগ হচ্ছে 11টি, 17টি হচ্ছে সংশোধনী, তারপর অনুচ্ছেদ হচ্ছে 153টি। এই যে সংখ্যার হিসাব, এইটাও আমাদের জানতে হবে। এবং সেই সাথে এই প্রস্তাবনা, ভাগ, মূলনীতির বিষয়বস্তুগুলো, এইগুলো আমাদের সুন্দর করে জানতে হবে। ওকে, এইগুলো আমাদের জানতে হবে। দেখো, যারা যুক্ত রয়েছে, যেহেতু তোমাদের মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অতি সন্নিকটে, তো তার জন্য আমি এই টপিকগুলো একটু দেখিয়ে দিচ্ছি, যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে তোমাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অবশ্যই এই দুইটা টপিক থেকে প্রশ্ন আসবেই। তো সেক্ষেত্রে বিউপির পরীক্ষাটা যেহেতু একটু লেট আছে, তার জন্য আমি সবাইকেই ক্লাস, মানে হচ্ছে তোমাদের যাদের ঢাবি ওরিয়েন্টেড পড়াশোনা করতেছে, তারা পড়াশোনা করার পাশাপাশি এই টপিকগুলো অবশ্যই দেখে যাবা। ওকে, দেখো, ঠিক আছে, অনেকে দেখতে পাচ্ছি। দেখো, তাহলে প্রস্তাবনার মূল বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। তারপর 4টি হচ্ছে মূলনীতি। কি কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, আর হচ্ছে ধর্মনিরপেক্ষতা। কি কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, আর হচ্ছে ধর্মনিরপেক্ষতা। তারপর তফসিলের মাঝে সর্বশেষটা পড়বা, 7 নাম্বারটা পড়বা গুরুত্ব দিয়ে, যেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। তারপর 11টা হচ্ছে ভাগ। এই ভাগগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোন ভাগে কি আলোচিত হয়, এবং এই ভাগগুলো কোনটা কি ভাগ। প্রথম ভাগ হচ্ছে প্রজাতন্ত্র, দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তৃতীয় ভাগ হচ্ছে মৌলিক অধিকার, তারপর চতুর্থ ভাগ হচ্ছে নির্বাহী বিভাগ, পঞ্চম আইনসভা, ষষ্ঠ হচ্ছে বিচার বিভাগ, সপ্তম নির্বাচন, অষ্টম হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, নবম হচ্ছে বাংলাদেশের কর্ম বিভাগ, দশম হচ্ছে বাংলাদেশ সংবিধান সংশোধন, আর হচ্ছে 11 হচ্ছে বিবিধ। মনে রাখবা, এগুলো হচ্ছে ভাগ। আর অনুচ্ছেদ কোনগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের দেখতে হবে। ঠিক আছে, যারা যুক্ত রয়েছে সবাই এই টপিকগুলো অবশ্যই, তাহলে বিউপির জন্য বা সকল বিশ্ববিদ্যালয়ের জন্য এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু আমি লাস্ট অংশে, ক্লাসের শেষ অংশে ইংলিশে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো বলে দিব। ওকে, বিউপির জন্য। তারপর দেখো, এটা হচ্ছে
সংশোধনী, সংশোধনীর প্রথমটা পড়বা। প্রথমটা হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার। প্রথম সংশোধনীর মূল বিষয় হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার। তৃতীয়টা পড়া লাগবে না, চতুর্থটা পড়বা বাকশাল বা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন, এটা হচ্ছে চতুর্থ। পঞ্চমে হচ্ছে বাংলাদেশ সংবিধানের শুরুতে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করে। অষ্টমে হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম এবং ঢাকার বানান চেঞ্জ করে। কততম সংশোধনীতে? অষ্টম। তারপর হচ্ছে 12তম সংশোধনীতে হচ্ছে সংসদীয় মানে হচ্ছে যে সাংবিধানিক মানে হচ্ছে সংসদীয় যে গণতন্ত্র, এটার পুনরুত্থান করে কোনটার মাধ্যমে? 12তম সংশোধনী। আর 13তে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন। 15তমতে হচ্ছে বাতিল। সংশোধনী এই কয়টা পড়বা, ওকে? সংশোধনী এই কয়টা পড়বা, সংশোধনী এই কয়টা পড়লেই হবে, ওকে? সংশোধনী এই কয়টা গুরুত্ব দিয়ে পড়লেই হবে। তোমরা অনেক সংখ্যায় কমে গিয়েছো, যারা যুক্ত রয়েছো তারা একটু তোমার বন্ধুদের মেনশন করে দাও, যারা হচ্ছে শুধুমাত্র বিউপি কেন্দ্র করে তাদের প্রিপারেশনটাকে গুছাচ্ছ। কারণ তোমাদের যে সামনে পরীক্ষাগুলো রয়েছে এগুলো তো অবশ্যই গুরুত্ব দিবা। তারপরে অনেকের পছন্দের প্রিফারেন্স থাকে, এই বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয় ওই সাবজেক্ট, তো সেক্ষেত্রে তোমরা এইভাবে প্রিপারেশনটা গুছাতে হবে, ঠিক আছে? দেখো, তারপর অনুচ্ছেদ বা হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলগুলো কোনগুলো গুরুত্বপূর্ণ এইগুলো পড়বা। যেমন হচ্ছে 7 খ, যেগুলো হচ্ছে সংবিধানের মৌলিক বিষয়গুলো পরিবর্তনের অযোগ্য। সংবিধানের মানে হচ্ছে মৌলিক বিষয় বলিস কি করা, সংবিধানের মৌলিক বিষয়গুলো হচ্ছে সংশোধনের অযোগ্য, তারপরে হচ্ছে মানে পরিবর্তন অযোগ্য। তারপরে হচ্ছে তোমার 18 ক, এটা পড়বা, যেটা হচ্ছে তোমার জীববৈচিত্র্য সংরক্ষণ। তারপর 23 ক, ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে উপজাতি নিয়ে 23 ক। এরপর 27 আইনের দৃষ্টিতে সমতা। 28 তারপর স্বাধীনতা সংক্রান্ত চলাফেরার বাক স্বাধীনতা। এইগুলা যেগুলো রয়েছে এইগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বা, ওকে? এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বা। অনেক কম সংখ্যক আমরা যুক্ত হয়েছি, ঠিক আছে? যারা বিউপি ওরিয়েন্টেড তাদের সংখ্যাটা একটু কমই হয়ে থাকে সচরাচর। আর যেহেতু আমাদের 2 দিন 3 দিন পর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সেক্ষেত্রে হচ্ছে তোমরা ওই ওরিয়েন্টেড প্রিপারেশন নিচ্ছ, এটা বোঝা যাচ্ছে সবার, বুঝতে পেরেছি। তো তারপর দেখো 52 নম্বর অনুচ্ছেদ রাষ্ট্রপতির অভিশংসন। 64 হচ্ছে অ্যাটর্নি জেনারেল। তারপর 70 হচ্ছে ফ্লোর ক্রসিং। 77 ন্যায়পাল। তারপরে আরো যে অনুচ্ছেদগুলো রয়েছে 81 অর্থ সংক্রান্ত বার্ষিক আর্থিক বিবৃতি। তারপর 87, এরপর হচ্ছে 95, 118 নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। আর 106 এটা অনেক গুরুত্বপূর্ণ, 106 বর্তমান সরকার যেটার ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, এটা গুরুত্ব দিয়ে পড়বা। তারপর 127 মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। তারপর হচ্ছে 137 বাংলাদেশের কর্ম বিভাগ। এইগুলো একটু দেখে যাবা, তাহলে এইটার উত্তর কি হবে? ভাগ হচ্ছে 11টি আর অনুচ্ছেদ হচ্ছে কয়টি? 153টি। গুড, সবাই উত্তর করেছো সঠিক। এরপরের প্রশ্নে আসো। দেখো, আইডেন্টিফাই দ্য লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন দ্য ওয়ার্ল্ড। হ্রদ, লেক মানে হচ্ছে হ্রদ। তোমরা একটা বিষয় হচ্ছে খুব বেশি হচ্ছে টেন্স থাকো, যে হচ্ছে ইংলিশটা আমরা কিভাবে পড়বো বা হচ্ছে কিভাবে পড়লে আমরা এইটা সমাধান মানে হচ্ছে বুঝতে সুবিধা হবে, দ্রুত সময়ের ভিতর উত্তর করতে পারবো। দেখো, আমাদের বইতেই সুন্দর করে এটা সমাধান দেওয়া রয়েছে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বইয়ের শুরুতে জেনারেল নলেজের যে বাংলাদেশ পার্টটা রয়েছে, দেখো এইটার শুরুতে সুন্দর করে কি দেওয়া রয়েছে। দেখো, কিওয়ার্ডগুলো, কিওয়ার্ড মানে হচ্ছে তোমার জন্য ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ করতে কোনো ধরনের অসুবিধা না হয়। দেখো, এইটু একটু দেখিয়ে নেই। দেখো, ইংলিশ, এই পাশে ইংলিশ দেওয়া, দেখো এই পাশে হচ্ছে বাংলা। ট্রিটি মানে হচ্ছে চুক্তি, মানে তুমি এতদিন চুক্তি পড়ে আসছো, যেমন ভার্সাই সন্ধি মানে ভার্সাই চুক্তি। তারপর হচ্ছে আরো যে অনেক সন্ধিগুলো রয়েছে না, তারপরে এলাহাবাদ চুক্তি, তারপরে হচ্ছে আরো যে অনেক চুক্তি তোমরা পড়েছো, যুদ্ধের পরবর্তীতে ক্যাম্প ডেভিড চুক্তি, ডেটন চুক্তি, এই যে চুক্তিগুলো পড়েছো না, তার মানে এইটার বিউপিতে আসলে সেটার দেওয়া থাকবে কিভাবে? ট্রিটি। তারপর বদ্বীপ, সবসময় তোমরা পড়েছো পৃথিবীর সব থেকে বৃহত্তম বদ্বীপ হচ্ছে কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, আবার বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। এই যে পড়ে আসছো, তাহলে এটার ইংলিশ কি?
ডেল্টা দেখো সুন্দর করে দেওয়া রয়েছে, তোমরা যেন এইটা ধরতে পারো ঠিক করে, তাই না, যে কোনটা ইংলিশ বা বাংলা বুঝতে যেন অসুবিধা না হয়। তারপর প্রণালী, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যেটা তোমরা পড়েছো। এই প্রণালীর ইংলিশটা কি হচ্ছে? স্ট্রেট। তারপর মহাসাগরটা জানো অসীম, তারপর সমুদ্রে হচ্ছে সি, তারপর সংবিধানের কনস্টিটিউশন, তারপর জাতীয়তাবাদ ন্যাশনালিজম, তারপর ক্যাপিটালিস্ট পুঁজিবাদ, তারপর আইল্যান্ড হচ্ছে দ্বীপ, ক্যাপিটাল রাজধানী। এইখানে দেখো সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে, তুমি যেন ইংলিশটা খুব সুন্দর করে ধরতে পারো। তারপর তোমাদের দেখো এই অংশগুলো খুব সুন্দর করে আমি নিজে এইগুলো কি তোমাদের জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছি বইতে, ঠিক আছে, যেহেতু আমি এই বইয়ের একজন রাইটার, তো এই অংশগুলো সুন্দর করে আমি সাজিয়ে তোমাদের লিখে দিয়েছি এইগুলো, ঠিক আছে। দেখো এই বাংলাদেশ বিষয়াবলীর এই যে টপিকগুলো, এইগুলো থেকে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়। বাংলাদেশের অফিসিয়াল নাম, তারপর হচ্ছে বাণিজ্যিক রাজধানী, বাংলাদেশের ভৌগোলিক, সকল কিছু সুন্দর করে রেখেছি দেখো এই বইটাতে সুন্দর করে সাজিয়ে, তাই না। তো এইগুলো সুন্দর করে আমরা প্র্যাকটিস করে যাব এবং শেষে আমাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে যেগুলো আমরা কি করতে পারবো, পড়তে পারবো। দেখো আগের যে প্রশ্নটা আসছে এগুলো তো বাংলাদেশের লেক, যেহেতু বিশ্বেরটা আসে, বাংলাদেশের লেকগুলো কি কি দেখো, কাপ্তাই লেক, ফয়েজ লেক, বগা লেক, তারপর হচ্ছে মহামায়া লেক, প্রান্তিক লেক। দেখো এই যে লেকগুলো যদি লেক থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, দেখবা এই কয়টা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসছে। তাহলে এইটা সকল বিশ্ববিদ্যালয়ের জন্যই গুরুত্বপূর্ণ না, সকল বিশ্ববিদ্যালয়ের জন্যই কিন্তু এই টপিকগুলো গুরুত্বপূর্ণ। ওকে, সকল বিশ্ববিদ্যালয়ের জন্যই এই টপিকগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো দেখো তাহলে তোমরা এই বইটা অবশ্যই কালেক্ট করবে এবং এই বইয়ের ইংলিশগুলো মানে হচ্ছে বাংলা ভার্সন তো তোমরা অনেকেই পড়েছো, ইংলিশগুলো একবার দেখে সুন্দর করে প্র্যাকটিস করে যাবা, ইনশাল্লাহ দেখবা ইংলিশ নিয়ে আর ঝামেলা হচ্ছে না, ঠিক আছে, ইংলিশ নিয়ে আর ঝামেলা হচ্ছে না। তাহলে দেখো এই প্রশ্নের উত্তরটা কি হবে? আইডেন্টিফাই দ্য লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন দ্য ওয়ার্ল্ড। কোনটা? লেক সুপিরিয়র, বৈকাল লেক, কাস্পিয়ান সি, কোনটা হবে উত্তর? দ্রুত উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে? আর আজকে থেকেই তোমাদের এই যে 9 তারিখ আজকে এবং পরবর্তী 9 তারিখ হচ্ছে তোমাদের বিউপির পরীক্ষা, মানে হচ্ছে 9 জানুয়ারি, এখান থেকে হচ্ছে বিউপির ভর্তি পরীক্ষা শুরু হবে তোমাদের। তাহলে সময় আছে হাতে কয় দিন? 30 দিন। তোমরা এখন সিরিয়াস হবে না বিউপির প্রতি। যারা 13 তারিখ ডিউর ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর আশানুরূপ মার্ক বা আশানুরূপ সাবজেক্ট বা হচ্ছে এটা পাবে না বা এরকম মনে হবে, তখন তোমরা সিরিয়াস হবা কার প্রতি? এইটার প্রতি। তখন সময়টা অনেক কমে যাবে। তো সেই ক্ষেত্রে এখন থেকে এই এক মাসে তোমরা সাধারণ জ্ঞানের যে 40 মার্কের ভিতর যদি তুমি যে কোনো মূল্যে 30 প্লাস তুলতে পারো, বাকি ইংলিশ বাংলা দিয়ে তুমি 25 আর 10 35-এর মতো তুমি কি তুলতে পারলে একটা সিট কি তুমি সুনিশ্চিত করতে পারবে এখানে, ঠিক আছে, ঢাকার ভিতরে যারা থাকতে চাও তাদের জন্য। তো এই যে আমাদের যে বিউপি নিয়ে যে ফ্রি ক্লাসগুলো, এটা কিন্তু আজকে থেকে স্টার্ট হলো এবং বিউপির পরীক্ষার আগ পর্যন্ত চলবে, ঠিক আছে। সেটা তোমাদের শিডিউল জানিয়ে দেওয়া হবে, সপ্তাহে একটা বা হচ্ছে আরো কম বা যেভাবে হচ্ছে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে, ঠিক আছে। দেখো তাহলে এইটার উত্তর হচ্ছে কাস্পিয়ান সি, এটা হচ্ছে পৃথিবীর লার্জেস্ট সল্ট ওয়াটার লেক বা হ্রদ হচ্ছে কোনটা? কাস্পিয়ান সাগর। তারপর প্রশ্ন দেখো, দেখো দ্য ফার্স্ট বাংলাদেশি হো আর্নস গ্র্যান্ড মাস্টার নমস, এটা হচ্ছে দাবা খেলার খেতাব। এবং খেলাধুলা থেকে প্রশ্ন আসে না এমন বিশ্ববিদ্যালয় খুব কমই রয়েছে, খেলাধুলা থেকে প্রশ্ন মাস্ট হয়, ঠিক আছে। তো এই খেলাধুলা শুধু যে দাবা থেকে আসবে এমন না, খেলাধুলার পরবর্তী টুর্নামেন্ট, বিখ্যাত ব্যক্তি, বাংলাদেশের যে খেলাধুলার যারা ভালো করতেছে এইগুলো আসবে। তাহলে বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার কে হন? দ্রুত একটু উত্তর করে ফেলো। সমস্যা নাই, 13 তারিখ পরীক্ষা সবারই ভালো হবে ইনশাল্লাহ, সবার পরীক্ষায় ভালো হবে। অপশন হিসাবে দেখবা, তখন আরেকটু বেটার অপশন খুঁজবা, যে বেটার সাবজেক্ট খুঁজবা, তার জন্য পরীক্ষা দিবে সবাই। তাহলে এটার উত্তর কি হবে? এইটার উত্তর কি হবে? দ্রুত উত্তর করে ফেলো। 5-এর উত্তরটা কি হবে? দেখো আরো যে খেলাধুলাগুলো রয়েছে বাংলাদেশের বর্তমানে সব থেকে গুরুত্বপূর্ণ আসার মতো, যে 100তম টেস্ট খেলা
সেই প্লেয়ারটার নাম হচ্ছে মুশফিকুর রহিম। এটা আসার মতো সম্ভাবনা রয়েছে। মুশফিকুর রহিম হচ্ছে 100 টেস্ট খেলা প্লেয়ার এবং সর্বোচ্চ টেস্টে রান সংগ্রাহক হচ্ছে তিনি। তারপর এই যে অধিনায়কগুলো বাংলাদেশের টেস্ট, ওয়ানডে, টি20 কার অধিনায়ক কোনটা? বাংলাদেশে কোনটার অধিনায়ককে? ওয়ানডের হচ্ছে কে? মিরাজ। টেস্টের হচ্ছে নাজমুল হোসেন শান্ত। তারপর হচ্ছে টি20 হচ্ছে কে? রিটন দাস। এগুলো একটু দেখবা। আর কোচ হচ্ছে কে? জাবি মানে ফিল সিমন্স। জাবি সিমন্স তো হচ্ছে ফুটবল খেলে, ওটা হচ্ছে ফিল সিমন্স। তারপর পরবর্তী টুর্নামেন্টগুলো যত বড় বড় টুর্নামেন্ট রয়েছে, ফিফা, আইসিসি, ওয়ার্ল্ড কাপ, এগুলো টুর্নামেন্টের এগুলো একটু দেখবা। ওকে, তাহলে এইটার উত্তর কি হবে? হ্যাঁ, এইটা হচ্ছে নিয়াজ মুর্শেদ। তো জানো সবাই। পরে প্রশ্ন যাও। ফার্স্ট ইপিজেড। ইপিজেডের পূর্ণরূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। ইপিজেডের পূর্ণরূপ কি? এক্সপোর্ট প্রসেসিং জোন। বাংলাদেশের টোটাল ইপিজেড কয়টা? 10টা। এর মাঝে 8টা হচ্ছে সরকারি। কয়টি? 8টি হচ্ছে সরকারি আর 2টি হচ্ছে বেসরকারি। তাহলে 8টি হচ্ছে সরকারি। আর একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড হচ্ছে উত্তরা ইপিজেড। উত্তরা ইপিজেড সেটা হচ্ছে নীলফামারী, মনে রাখবা। আর যারা এই এক্সপোর্ট প্রসেসিং ইপিজেডটাকে নিয়ন্ত্রণ করে ওই সংস্থা হচ্ছে বেজা, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। এইবার চাপ কমবে না, যেহেতু পরীক্ষা ঢাবির পর হচ্ছে, মানে হচ্ছে যতজন পরীক্ষায় চান্স পাবে ওয়েটিংটা বেশি যাবে না। বাট একটা ভালো দিক হচ্ছে যারা বিউপি কেন্দ্র করে প্রিপারেশন নিচ্ছ, একদিনে পরীক্ষা, বিউপির পরীক্ষার দিন রাজশাহী, আবার হচ্ছে চিটাগাংয়ের পরীক্ষা, অনেকে হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়গুলো চুজ করে এইটার প্রেশারটা কমিয়ে দিবে। এর জন্য তোমাদের যারা বিউপির প্রিপারেশন নিচ্ছ তারা একটু লাকি এই দিক থেকে। ঠিক আছে? সবার কোশ্চেন প্যাটার্ন তো একরকমই হওয়ার কথা। বিউপি যেহেতু ইংলিশ ভার্সনে প্রশ্ন করে, তো সেক্ষেত্রে একরকমই হবে ইনশাল্লাহ, দেখবা। তারপরে তুমি একটু হেল্পলাইনে যোগাযোগ করে দেখিও। এইবার তো অনেক পড়াতে প্রতি বছর প্রশ্নের প্যাটার্নে চেঞ্জেস নিয়ে আসে। যেমন এইবার এফবিএসসি কি নিয়ে আসছে? এফবিএসসি হচ্ছে তোমরা যেটা আইবিএ তে পরীক্ষা দিবে ওইটাতে হচ্ছে আবার আগেরটা সিস্টেম বলবৎ রাখছে, আর এইবার হচ্ছে ফিনান্স, ব্যাংকিং, মার্কেটিং এগুলো যুক্ত করেছে। এটা তো দেখেছই। এরপরের প্রশ্নে আসো। দেখো দেখো হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ডিক্লেয়ার্ড 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে? এটা সবাই জানো। এই যে সংস্থাগুলো আছে এইগুলোর সদপ্তরগুলো পরীক্ষায় আসে। এই সংস্থাগুলো কি নিয়ে কাজ করে? সদপ্তরগুলো যেমন কোনগুলো আসে দেখো, ইউএনডিপি, তারপরে হচ্ছে জাতিসংঘ, এগুলো কি নিয়ে কাজ করে এবং এগুলোর বিস্তারিত ন্যাটো, ব্রিক্স, ওআইসি। ইউএনডিপি, ন্যাটো, ওআইসি, ব্রিক্স, তারপর হচ্ছে তোমার সার্ক। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ সংগঠন, সাথে এইগুলো। আর ইউনেস্কো থেকে এবার প্রশ্ন আসবে, কারণ এইটার বর্তমান সভাপতি নির্বাচিত হয়েছে কোন দেশ? বাংলাদেশ। এটা সভাপতি নির্বাচিত হয়েছে কে? বাংলাদেশ। কোন দেশকে হারিয়ে? জাপানকে হারিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এই সংস্থাগুলো থেকে দেখবে সকল বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রশ্ন আসছে। আর আজকে আমি ইংলিশেরও কয়েকটা টপিক বলে দিব, এইগুলো মাস্ট পড়বা। ঠিক আছে? একটু পরে বলে দিব। এইটার একটু উত্তর করে ফেলো যারা উত্তর করনি এখনো। ইউএনডিপি, এটা সদপ্তরটা কোথায়? নিউ ইয়র্ক। আমি কয়েকটা সদর দপ্তর একটু লিখে দিই যেগুলো পরীক্ষা আসার মতো। ঠিক আছে? একটু মনে রাখবা। দেখো, ডব্লিউএফপি,
তারপর হচ্ছে IFAD FAO, এই তিনটাই হচ্ছে রুম। আর সবগুলি হচ্ছে খাদ্য সংক্রান্ত। কি সংক্রান্ত? এই সবগুলো হচ্ছে খাদ্য সংক্রান্ত। এইগুলো হচ্ছে কোথায়? রোমে। ইতালির রোমে হচ্ছে এর সদর দপ্তরগুলো। তারপরে WIPO, ILO, WHO, এই যে তিনটা, এগুলো হচ্ছে জেনেভাতে। কোথায় এটার? এটার হচ্ছে জেনেভাতে। তার মানে এই যে সংগঠনগুলো, এই সবগুলো সম্মেলনের শহর খ্যাত জেনেভা। এই জেনেভাতে হচ্ছে এইগুলো সহ দপ্তর। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আর হচ্ছে হেলথ অর্গানাইজেশন, এগুলো সবগুলো হচ্ছে কোথায়? জেনেভাতে। তারপর টাকা সংক্রান্ত যেগুলা, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, IBRD, মিগা। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, IBRD, মিগা, তারপর হচ্ছে IDA। এই পাঁচটা সবগুলি হচ্ছে কোথায়? ওয়াশিংটন DC। এইগুলো একটু গুরুত্ব দিয়ে দেখবা, সংস্থা থেকে প্রশ্ন হয় সব সময়। ঠিক আছে? আর তোমাদের জন্য আমি তো অবশ্যই এই ক্লাসগুলো রাখবো, পরবর্তীতে আরো জয়কলিতে অবশ্যই ক্লাস থাকবে। এই ক্লাসগুলো আমিও কন্টিনিউ করব বিউপির জন্য। লাস্ট 1 মাসে যদি আমি সুস্থ থাকি, যেহেতু আমি একটু অসুস্থ, যদি সুস্থ হই অবশ্যই তোমরা বিউপির একদম পূর্ণাঙ্গ, ওইটার টার্গেটই থাকবে আমরা যেন বিউপিতে অ্যাটলিস্ট 35 না হলেও যেন আমরা 33+ মার্ক সাধারণ জ্ঞানে তুলতে পারি। কারণ সাধারণ জ্ঞানে 33+ পাওয়া মানে হচ্ছে বিউপিতে একটা সাবজেক্ট পাওয়া। কারণ হচ্ছে এখানে 33 তুমি যদি পাও, আর বাংলা ইংরেজিতে তুমি সর্বোচ্চ কম পেলেও 33-34 কম পাবে না। ওই 60-এর মাঝে তোমার ইংলিশ অবশ্যই ভালো রয়েছে। তো সেই ক্ষেত্রে বাংলাটা খুবই সহজ হয় বিউপিতে। তো সেই ক্ষেত্রে ওইখানে পাবে, সেক্ষেত্রে একটা ভালো মার্ক তুমি তুলতে পারবে। তাহলে এই সাধারণ জ্ঞান দিয়ে আমরা বিউপিতে যে কোনো একটা ফ্যাকাল্টিতে একটা সিট সুনিশ্চিত করতে পারবো। এই টার্গেটে আমরা নামবো ইনশাল্লাহ, যদি আমি সুস্থ থাকি। দেখো তাহলে এইটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে ইউনেস্কো। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ইউনেস্কো। ঠিক আছে, এটার উত্তর হবে ইউনেস্কো। আর আজকে আমি অনেককেই বলিনি যারা হচ্ছে মানে হচ্ছে ডাবির কেন্দ্রিক প্রিপারেশন নিচ্ছে, মানে ডাবির সিলেবাস শেষ করতেছে, সেক্ষেত্রে আমি তাদেরকে বলিনি যে আজকে ক্লাসটা তোমরা সবাই করো। তো সেক্ষেত্রে আমি আজকে স্টুডেন্টটা কম হওয়াটা স্বাভাবিক। সবাই আমরা অবশ্যই ডাবির পরীক্ষা শেষের পর এখানে কি অনেক বেশি স্টুডেন্ট এমনিতে আসবে। দেখো পরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা আরেকটা টপিক, মানে হচ্ছে মিনারেল রিসোর্স, মানে হচ্ছে প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিনারেল রিসোর্স অফ বাংলাদেশ। বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কোনটা? একটু উত্তর করে ফেলো তো। বিউপির জিকেতে মার্ক হচ্ছে 40, FSS FSSS দুইটাতে হচ্ছে 40 করে। বিউপি হচ্ছে মার্ক, প্রথমে আমি প্যাটার্নটা বলে দিয়েছি যে পিউপির FASS আর FSSS হচ্ছে 40 করে ইংরেজি, আর হচ্ছে সাধারণ জ্ঞান, আর 20 হচ্ছে তোমার বাংলায়। এটা হচ্ছে 100 মার্কের পরীক্ষা হয়। আর এখন কোনো ভাইবা রয়েছে, তারপরে শুধু কাগজপত্র ফর্মালিটিসটা, আগের মতো ভাইবাতে আর মার্ক নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই জায়গায় ভালো করলেই একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। দেখো তাহলে মোস্ট ইম্পর্টেন্ট মিনারেল রিসোর্স অফ বাংলাদেশ। দেখো পুরো বাংলাদেশ জুড়ে যে জায়গায় এইগুলো থেকে প্রশ্ন আসে কিভাবে, দেখো কোথায় বাংলাদেশের কোন প্রাকৃতিক সম্পদটা বেশি পাওয়া যায়, কোনটার জন্য এই অংশটা বিখ্যাত, এরকম। দেখো এটা হচ্ছে আমাদের পুরো বাংলাদেশ। বাংলাদেশের সব থেকে ইম্পর্টেন্ট প্রাকৃতিক সম্পদটা হচ্ছে তোমার গ্যাস, প্রাকৃতিক গ্যাস। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আর যে জায়গা জুড়ে যে প্রাকৃতিক সম্পদগুলো পাওয়া যায় এগুলো গুরুত্বপূর্ণ। যেমন দেখো এই জায়গায় সিলেটের হরিপুরে পাওয়া যায় হচ্ছে প্রাকৃতিক গ্যাস। কি পাওয়া যায়?
গ্যাস পাওয়া যায় সিলেটের হরিপুরে। আবার সিলেটে পাওয়া যায় হচ্ছে খনিজ তেল। খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে, যদি উত্তোলন শুরু হয়নি ওইভাবে। তারপরে খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে হচ্ছে সিলেটে। তারপর নেত্রকোনায় পাওয়া যায় হচ্ছে চীনামাটি। নেত্রকোনার বিজয়পুরে পাওয়া যায় হচ্ছে চীনামাটি, যেটা হচ্ছে নেত্রকোনার বিজয়পুরে। তারপর দিনাজপুরে হচ্ছে কয়লা। দিনাজপুরের বড় পুকুরিয়ায় হচ্ছে কি পাওয়া যায়? কয়লা পাওয়া যায়। আবার জয়পুরহাটে পাওয়া যায় হচ্ছে কঠিন শিলা। জয়পুরহাটে পাওয়া যায় হচ্ছে কঠিন শিলা। এরপর এই যে বাংলাদেশের যে উপকূল অঞ্চল রয়েছে, এইখানে পাওয়া যায় হচ্ছে তেজস্ক্রিয় বালি। এইগুলোর হচ্ছে দেখবা কয়লা বাংলাদেশে অনেক, কিন্তু তারপরে সব থেকে বেশি হচ্ছে কোনটা? প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের প্রধানটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আর এই গ্যাসটা আবিষ্কার হয় 1955 সালে, উত্তোলন শুরু হয় হচ্ছে 57 সালে। বর্তমান গ্যাস ক্ষেত্র হচ্ছে 30টি। বর্তমান গ্যাস ক্ষেত্র কয়টি? 30টি। এবং এই 30তম গ্যাস ক্ষেত্রের অবস্থান হচ্ছে জামালপুর। আর 29তমটা হচ্ছে ভোলায়। ঠিক আছে, এটা মনে রাখবা। হ্যাঁ, সব থেকে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস, আর একদিনে বেশি উত্তোলিত হয় সেটা হচ্ছে বাখরাবাদ। ঠিক আছে, মনে রাখবা। এর পরের প্রশ্নে চলে যাই। দেখো বাংলাদেশ ইজ নট এ মেম্বার অফ কান্ট্রি, মানে বাংলাদেশ এই সংস্থাগুলোর মাঝে কোনটার মেম্বার নয়? দেখি কে উত্তর করতে পারো, দ্রুত উত্তর করে ফেলো তো। এটার উত্তর কি হবে? দ্রুত উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে? দেখো সবগুলো সংস্থা সম্পর্কে তোমার একটু ধারণা রাখতে হবে। এই প্রশ্নের উত্তরটা পেতে গেলে সবগুলো প্রশ্নের সম্পর্কে ধারণা থাকতে হবে। দেখো ওপেক সম্পর্কে ধারণা থাকতে হবে, জাতিসংঘ সম্পর্কে ধারণা থাকতে হবে, সবগুলোই। তাহলে জাতিসংঘের মেম্বার বাংলাদেশ। নেম নন অ্যালাইন মুভমেন্ট। আর এবং এই নেমের কোনো সদর দপ্তর কি? নাই। এইটা পরীক্ষায় বহুবার আসছে। নেমের কোনো সদর দপ্তর কি? নাই। তারপর ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, এটা সদর দপ্তর কোথায়? জেদ্দায়। এবং এর একটা ব্যাংক রয়েছে আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জানো সবাই। আর ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। একটু আইকিউ খাটালে কিন্তু এটার উত্তর করতে পারি। দেখি দ্রুত উত্তর করো তো, দ্রুত উত্তর করো তো দেখি। দ্রুত সবার ভিতরে উত্তর করো এইটার উত্তর। আমি এইটা সবার কাছ থেকে উত্তরটা চাই, কারণ হচ্ছে এইটা হচ্ছে সবগুলো সংস্থা সম্পর্কে কতটা ধারণা আছে, তাহলে পারবে। দেখো যারা উত্তর করেছো এর মাঝে একজনের উত্তর আমি নিতে পারছি না, যারা উত্তর করেছো। কারণ দেখো ওপেক, বাংলাদেশ জাতিসংঘের সদস্য, অবশ্যই বাংলাদেশের জাতিসংঘের সদস্য হয়। ডান। নেমের সদস্য বাংলাদেশ অনেক আগে হয়েছে, নেম সেই শেখ মুজিবুর রহমানের আমলে। ওআইসি সদস্য বাংলাদেশ হয়েছে। শুধুমাত্র এই ওপেকটার মানে কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, যারা পেট্রোলিয়াম উত্তোলন করে ওই দেশগুলো নিয়ে যে সংস্থা, সেটা হচ্ছে ওপেক, যার সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। অস্ট্রিয়ার ভিয়েনাতে প্রতিষ্ঠিত হয় 1960 সালে। কোথায়? বাগদাদে প্রতিষ্ঠিত হয়। এবং এই ওআইসির উদ্যোক্তা, ওপেকের উদ্যোক্তা রাষ্ট্র হচ্ছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা, মারিয়া করিনা মাচাদোর দেশ হচ্ছে এই ভেনেজুয়েলা, হচ্ছে উদ্যোক্তা দেশ। তো যারা তেল উত্তোলন করে তারাই শুধু এই ওপেকের সদস্য। তাহলে বাংলাদেশ কি তেল উত্তোলন করে? মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ এবং যে দেশগুলোতে তেল রয়েছে তারা হচ্ছে, সাউন্ড ঠিক নেই, যারা শুনতে পাচ্ছ না একটু, সবাই কি শুনতে পাচ্ছ না? আশা করছি তো সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ। হ্যাঁ, তাহলে এইটার উত্তর হবে কোনটা? এইটার উত্তর হবে ওপেক। তাহলে বাংলাদেশ ওপেকের সদস্য না। ওপেকের বর্তমান দেশ হচ্ছে 12টি দেশ মাত্র। কতটি দেশ? 12টি দেশ।
সাউন্ড কম, সাউন্ড বাড়িয়ে দিচ্ছি, সমস্যা নেই। দেখো, তারপর লাস্ট প্রশ্নটা যাওয়ার আগে আমরা একটু ইংলিশটা দেখে আসি যে ইংলিশের কোন গুরুত্বপূর্ণ টপিকগুলো বিউপির জন্য গুরুত্বপূর্ণ। দেখো ইংলিশ কোন দেখো ইংলিশের কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, যেহেতু এগুলো সাজেশনমূলক ক্লাস, তার জন্য আমি হচ্ছে প্রত্যেকদিন ইংলিশ এবং জিকের টপিকগুলো একটু একটু করে কি করব তোমাদের দেখিয়ে দিব যে টপিকগুলো গুরুত্বপূর্ণ। দেখো পার্টস অফ স্পিচ মানে সকল বিশ্ববিদ্যালয়ের জন্যই কি এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে অবশ্যই, কোথায় বিউপিতে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে অবশ্যই। তাহলে এই টপিকটা তোমরা অবশ্যই পড়বা। পার্টস অফ স্পিচ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, এইটা অবশ্যই পড়বা। পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে সকল বিশ্ববিদ্যালয় পরীক্ষায়। তাহলে এইটা একটু নোট করে রাখো। পরীক্ষায় সব থেকে বেশি গুরুত্ব দিতে হয় যে অংশে, যেমন তোমরা অনেকেই ঢাবির যে পরীক্ষা হলো সি ইউনিটের পরীক্ষা প্রশ্ন প্যাটার্ন দেখেছো, ইংলিশ এবং বাংলা দুইটাতেই তোমরা যে মেমোরাইজিং পার্টটা দেখেছো সমার্থক শব্দ থেকে দুইটা প্রশ্ন আসছে, তারপর যে মেমোরাইজিং পার্টটুকু এইগুলো থেকে বেশি প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে বিউপির ক্ষেত্রে দেখবা মেমোরাইজিং পার্টগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসে বেশি। মেমোরাইজিং পার্ট কোনগুলো, এইগুলো এখন থেকেই যতটুক সময় আছে, 1 মাস সময় আছে আজকে থেকে, ঠিক 1 মাস, তো এই 1 মাসের ভিতর তোমরা মেমোরাইজিং পার্টগুলো স্ট্রং করবে। ইংলিশের জন্য ভোকাবুলারি, এটা সবাই জানো। তারপর হচ্ছে প্রিপোজিশন, ফ্রেজ আইডমস, ওয়ান ওয়ান সাবস্টিটিউশন, তারপর হচ্ছে তোমার অ্যানালজি। এই যে 5টা টপিক বললাম, আরেকটা হচ্ছে স্পেলিং। এই টপিকগুলো মাস্ট পড়বা, ঠিক আছে? এই টপিকগুলো মাস্ট পড়বা। কি কি আমি আবার ধীরে বলতেছি, দেখো কি কি বললাম, ভোকাবুলারি, তারপর হচ্ছে ফ্রেজ, ফ্রেজ এন্ড ইডিয়মস, তারপরে হচ্ছে তোমরা পড়বা হচ্ছে প্রিপোজিশন, তারপরে হচ্ছে গ্রুপ ভার্ব, আর হচ্ছে ওয়ান ওয়ান সাবস্টিটিউশন, তারপরে হচ্ছে পড়বা, এরপর পড়বা হচ্ছে তোমার যে স্পেলিং। এই যে টপিকগুলো, এইগুলো থেকে সব সময় প্রশ্ন হয়। আর মেইন টেক্সট বুকটা তো অবশ্যই পড়বা। বিউপির টেক্সট বুক থেকে কিন্তু ওরিয়েন্টেড প্রশ্ন অনেক বেশি হয় ইংরেজিতে। টেক্সট বুক ওরিয়েন্টেড প্রশ্ন হয়, যে কবিতা গদ্যগুলো রয়েছে না, কবিতাগুলো রয়েছে ইংলিশে, এগুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসে বিউপিতে। যেটাতে হচ্ছে লিটারেচার রয়েছে, এখানে লিটারেচার থেকে প্রশ্ন আসে। বিশেষ করে লিটারেচারে যারা বেশি অবদান রাখে, গুরুত্বপূর্ণ যারা, উইলিয়াম শেক্সপিয়র, তারপরে হচ্ছে তোমার বেন জনসন, তারপরে ক্রিস্টোফার মার্লো, তারপর ইলিয়ট, তারপরে পিবি শেলি, এই যে যারা রয়েছে এদের সাহিত্যকর্মগুলো একটু জেনে যেতে হবে, ঠিক আছে? যারা এফএ ডাবল এস এ পরীক্ষা দিবে। হ্যাঁ, আজকের ক্লাসে কোশ্চেন কম, কারণ হচ্ছে এটা সাজেশনমূলক ক্লাস তো। আর আজকের ক্লাস তো বেশি দীর্ঘায়িত হবে না, কারণ হচ্ছে আজকে প্রথম ক্লাস, এই বিউপির ফ্রি সেশন ক্লাসের প্রথম ক্লাস, ঠিক আছে? তো এটা হচ্ছে সাজেশনমূলক ক্লাস, তোমরা কিভাবে পড়বা, কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বা, এর জন্য প্রশ্নের সংখ্যা কম, ঠিক আছে? সমস্যা নেই। দেখো যেটা বলছিলাম, তো এই মেমোরাইজিং টপিকগুলো গুরুত্ব দিয়ে পড়বা, এইগুলো গুরুত্ব দিয়ে পড়বা ইংলিশের ক্ষেত্রে। আর এই গ্রামারের এই টপিক দুটা টপিক গুরুত্বপূর্ণ পড়ে যাবা। সাউন্ড কি তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ? আমাকে একটু বলো তো। সাউন্ড একদম পারফেক্ট, আচ্ছা ঠিক আছে। সাউন্ড ঠিক আসতেছে আশা করছি। দেখো তাহলে এইটা তোমরা আমাদের বইয়ের যেভাবে রয়েছে, এটা বইয়েরই কিন্তু আমাদের পেজ, ওকে? এটা কিন্তু বইয়েরই পেজ। দেখো সকল কিছু সুন্দর করে সাজিয়ে দেওয়া, এবং বিউপিতে কোন প্রশ্নগুলো আসতে পারে এবং কোনগুলো এসেছে দেখো দেওয়া। এই তো দ্য ভার্ব ফর্ম অফ নেসেসিটিস, এটা কত সালে আসছে? দেখো 23-24-এ এই প্রশ্নটা আসছে। তারপর এই প্রোনাউন থেকে যে প্রশ্নটা আসছে, এটা আসছে কত সালে? 19-20 সেশনে। দেখো সুন্দর করে টপিকের পর আবার কি দেওয়া, প্রশ্নগুলো সুন্দর করে দেওয়া। এটা কিন্তু আমাদের বইয়েরই পেজ। তারপর আমরা ওই প্রশ্নে চলে যাই, পরের প্রশ্নে। দেখো নদ নদী, নদ নদী খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা থেকে প্রশ্ন আসে এই পরীক্ষায়। নদ নদী, তাহলে হুইচ ওয়ান ইজ দ্য মেইন ট্রিবিউটারি? ওই যে আমরা টার্মগুলো পড়লাম না ইংলিশ থেকে বাংলায়, ট্রিবিউটারি মানে হচ্ছে উপনদী। তাহলে পদ্মার উপনদী কোনটা? উপনদী।
দেখি এটার উত্তর করে ফেলো তো। এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? উত্তর করে ফেলো। হুইচ অফ দ্য মেইন ট্রিবিউটারি অফ দ্য পদ্মা রিভার? পদ্মার উপনদী, শাখা নদী দুইটাই পরীক্ষায় আসে। অনেকের ক্লিয়ার না, ক্লিয়ার দেখা যাচ্ছে না। লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছ না? আশা করছি সবই ক্লিয়ার রয়েছে। এটার উত্তর করে ফেলো। দেখো নদ নদী নিয়ে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে তোমরা তো জানোই, নদ নদী খুব সুন্দর করে পড়েছো। এটার উত্তর করে ফেলো। দেখো নদ নদী নিয়ে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে তোমরা তো জানোই, নদ নদী খুব সুন্দর করে পড়েছো। দেখো নদ নদীর উৎপত্তি স্থল, তারপর হচ্ছে মিলনস্থল, পতনস্থল আর বিশেষ বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আমি একটু জাস্ট ধারণা দিয়ে দিই যেগুলো পরীক্ষায় আসার মতো। দেখো এই দিক থেকে যে নদী বাংলাদেশে প্রবেশকারী সব থেকে দীর্ঘতম নদী, উৎপত্তি হয় কোথায়? হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তিকৃত নদীটার নাম হচ্ছে পদ্মা। তাহলে উৎসটা কোথায়? অরিজিন। উৎস যদি পরীক্ষায় আসে সেটা আসবে পরীক্ষায় অরিজিন। তাহলে পদ্মা হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। তারপর সিকিমের পার্বত্য অঞ্চল থেকে এদিক দিয়ে পঞ্চগড় দিয়ে যে নদী প্রবাহিত হয় এটার নাম হচ্ছে কি নদী? এটার নাম হচ্ছে করতোয়া। সিকিমের পার্বত্য অঞ্চল থেকে পঞ্চগড় দিয়ে প্রবাহিত নদীর নাম হচ্ছে করতোয়া। তারপর সিকিমের পার্বত্য অঞ্চল থেকে আরেকটা নদী প্রবেশ করে, সেটা হচ্ছে তিস্তা। এরপর বাংলাদেশের সব থেকে দীর্ঘ পথ অতিক্রম করে কুড়িগ্রাম দিয়ে যে নদীটা প্রবেশ করে, নদটা প্রবেশ করে, এটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এই নদীগুলোর পুরাতন নাম, নতুন নাম, উৎপত্তি স্থল, মিলনস্থল, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তোমরা অনেক পড়েছো এগুলো, অনেক পড়েছো এগুলো, ওকে, অনেক পড়েছো এগুলো। আর আমি প্রশ্ন ইচ্ছে করে আজকে কম রেখেছি কারণ তোমাদের একটা ধারণা দিব এবং কোন টপিকগুলো থেকে প্রশ্ন, এই 10টা টপিক গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে? যেগুলো বললাম বিউপি সহ সকল বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। দেখো হুইচ ওয়ান ইজ দ্য মেইন ট্রিবিউটারি অফ দ্য পদ্মা রিভার? তাহলে এটার উত্তর তোমরা অনেকেই করেছো। গড়াই, মাথাভাঙা, এগুলো হচ্ছে পদ্মার শাখা নদী। তাহলে এখানে কোনটা হবে উত্তর? মহানন্দা। তারপর এই দিক থেকে আসা নদী হচ্ছে দেখো সুরমা এবং কুশিয়ারা। আসামের লুসাই পাহাড়, এই দিক থেকে আসা নদী সুরমা এবং কুশিয়ারা। কি সেটা? সুরমা এবং কুশিয়ারা। এরপর মিজোরামের লুসাই পাহাড়ের লংলে উপত্যকা থেকে বাংলাদেশের সব থেকে খরস্রোতা নদী, এটা হচ্ছে কর্ণফুলী। আর হিমালয়ের এই এই জায়গায় খাগড়াছড়ি বদনাতলী পর্বতশৃঙ্গ থেকে যে নদীটার উৎপত্তি, এটা হচ্ছে হালদা। এই নদীগুলোর বিশেষ বৈশিষ্ট্যগুলো জানতে হবে। হালদা নদীতে হচ্ছে কার্প জাতীয় মাছের পোনা উৎপাদিত হয়। তারপরে জানো তোমরা এই নদীতে হচ্ছে কি হয়? এই নদী হচ্ছে বাংলাদেশে উৎপত্তি এবং বাংলাদেশে এই নদীর সমাপ্তি ঘটে, এগুলো তোমরা জানো, ওকে। তারপর এই দিক থেকে আসা নদী হচ্ছে নাফ। এই নাফ নদীকে বলা হয় মায়ানমার এবং বাংলাদেশের সীমান্ত নির্ধারণকারী নদী। আর এই পাশ দিয়ে আসা নদীটা হচ্ছে হারিয়াভাঙা। এই হারিয়াভাঙা নদীটাকে বলা হয় ভারত এবং বাংলাদেশের সীমান্ত নির্ধারণকারী নদী। তারপর ত্রিপুরা ডুম্বুর অঞ্চল থেকে একটা নদী বাংলাদেশে প্রবেশ করে, এটা হচ্ছে ঘুমতি। ঘুমতি এই নদীটার কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। একে বলা হয় কুমিল্লার দুঃখ। তারপর হচ্ছে কি বলা হয়? এই নদীকে বলা হয় কুমিল্লার দুঃখ। তারপরে হচ্ছে এই নদীতে কখনো জোয়ার ভাটা হয় না। আর এই নদীতে একটা বাঁধ রয়েছে, যে বাঁধটার নাম হচ্ছে ডুম্বুর বাঁধ। আচ্ছা তোমাদের একটু প্রশ্ন নিয়ে নেই, বিউপি নিয়ে বা তোমাদের কি জিজ্ঞাসা আছে একটু যদি আমাকে বলতে। বিউপি নিয়ে কি কি জিজ্ঞাসা রয়েছে এটা যদি আমাকে একটু বলতে সবাই। একটু বলো আমাকে, যদি একটু বলতে বিউপি নিয়ে তোমাদের কি কি প্রশ্ন রয়েছে এটা যদি একটু আমাকে জানাতে। একটু বলো আমাকে, যদি একটু বলতে বিউপি নিয়ে তোমাদের কি কি প্রশ্ন রয়েছে এটা যদি একটু আমাকে জানাতে। দ্রুত।
বলো, একটু সময় নিয়ে নিচ্ছি যেন কি জানার রয়েছে তোমাদের। বলো, একটু সময় নিয়ে নিচ্ছি যেন কি জানার রয়েছে তোমাদের। হ্যাঁ, অবশ্যই এই প্রশ্ন ব্যাংকটা অবশ্যই পড়তে হবে, কারণ হচ্ছে তোমার, আমি তো দেখালাম ওই প্রশ্ন ব্যাংকের যে পেজগুলো আমি তোমাদের দেখালাম, ওই প্রশ্ন ব্যাংক এবং ওই জায়গায় মডেল টেস্ট রয়েছে তোমাদের জন্য, আর হচ্ছে ইংলিশ ভার্সন প্র্যাকটিস করার জন্য অবশ্যই লাগবে। ওকে, যারা এখন যুক্ত হয়েছে সালাম জানিয়েছে, ওয়ালাইকুম সালাম। দেখো তোমাদের আর কি জানার রয়েছে একটু যদি আমাকে বলতে। তোমরা প্রশ্ন করতে থাকো, হচ্ছে বাকি আলোচনাটুকু করে ফেলি, তারপর হচ্ছে ইংলিশের আরেকটা টপিক সেটা একটু বলে দিব, ওইটা জাস্ট পড়বা তোমরা। তারপরে দেখো এই নদীগুলোর মিলনস্থলগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো। এই জায়গায় তিস্তা এবং ব্রহ্মপুত্র কুড়িগ্রামের চিলমারিতে মিলিত হয়, আর এই জায়গায় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে এই নদীর মূল স্রোতটা হচ্ছে সামনের দিকে যমুনা নামে প্রবাহিত, আর এই দিক দিয়ে হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্রের স্রোতটা চলে যায়। তো এই দিক থেকে দেখো এই জায়গায় এসে কার সাথে মিলিত হয়, পদ্মা এবং যমুনা। পদ্মা এবং যমুনা একসাথে মিলিত হয়ে সামনের দিকে পদ্মা নামে প্রবাহিত হয়, আর এই দিক থেকে আসা সুরমা কুশিয়ারা মিলিত হয় কোথায়, হবিগঞ্জের আজমেরিগঞ্জ, নাম ধারণ করে কালনি। আর এই দিক থেকে আসা ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয় কোনটা, কালনি, একসাথে মিলিত হয়ে নাম ধারণ করে মেঘনা, এবং চাঁদপুরে গিয়ে পদ্মা এবং মেঘনা একসাথে মিলিত হয়ে ব্রহ্মপুত্র এই বঙ্গোপসাগরে পতিত হয়। ঠিক আছে, আর এই জায়গা হচ্ছে চট্টগ্রামের কালুরঘাটে হালদা এবং কর্ণফুলী একসাথে মিলিত হয়। আর বাংলাদেশের সব থেকে দীর্ঘতম লংগেস্ট রিভার কোনটা, দীর্ঘতম নদী হচ্ছে এইটা, সেটা কোনটা, দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা, গভীরতম প্রশস্ততম হচ্ছে মেঘনা, গভীরতম প্রশস্ততম হচ্ছে মেঘনা নদী। ঠিক আছে, পড়াশোনা করলে এমনি চান্স পাবে। ঠিক আছে, পড়াশোনা না করলে চান্স হবে না, আর পড়াশোনা করলে তোমাদের চান্স এমনিতে হবে, বিউপি ঢাবি সব বিশ্ববিদ্যালয় হবে ইনশাল্লাহ সবার। দেখো তাহলে এই নদ নদীর এইগুলো পড়বা, বিশেষ বৈশিষ্ট্য যেগুলো রয়েছে এগুলো পড়বা। বাঁধ, পদ্মা নদীতে ফারাক্কা বাঁধ, তিস্তাতে হচ্ছে গজলডোবা বাঁধ, বরাক নদীতে হচ্ছে টিপাই মুখ বাঁধ, আর হচ্ছে গোমতীতে হচ্ছে ডুম্বুর বাঁধ। এই টপিকগুলো একটু দেখে যাবা প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত, যে টপিকগুলো রয়েছে এইগুলো। আর এই যে বইটা রয়েছে আমাদের জয়করের যে বইটা রয়েছে, এই বইটা সাধারণ জ্ঞান পাঠটুকু আমি সুন্দর করে তোমাদের জন্য গুছিয়ে দিয়েছি, একদম সুন্দর করে রয়েছে, একদম ফাইনাল সাজেশন আকারে, এটা অবশ্যই দেখে যাবা। ঠিক আছে, তারপর দেখো তোমাদের আরেকটা টপিক, আজকে বললাম পার্টস অফ স্পিচ আর মেমোরাইজিং পার্ট যেটুকু ছিল, আরেকটা টপিক পড়বা, সেটা হচ্ছে নাম্বার এন্ড জেন্ডার, খুবই গুরুত্বপূর্ণ বিউপির জন্য। দেখো এই টপিকটার গুরুত্ব বুঝাতে নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো, দেখো এই নাম্বার এন্ড জেন্ডার খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই যে দেখো প্রবাবল এমসিকিউ এর পর ওই পেজটা নিচের দিকে রয়েছে, তো ওই টপিকে দেখো এইগুলো প্রশ্ন আমরা যখন পরীক্ষা দিয়েছি তখনও এইটা থেকে প্রশ্ন এসেছিল মাস্ট। তো এই দুইটা টপিক গুরুত্ব দিয়ে পড়বা। কি কি বললাম আজকে, পার্টস অফ স্পিচ আর হচ্ছে নাম্বার এন্ড জেন্ডার, আর সাথে মেমোরাইজিং পার্টগুলো। এই হচ্ছে তোমাদের আজকের দিনের সাজেশন। ঠিক আছে, তো এই যে অংশগুলো বললাম এই টপিকগুলো পড়বা, আর সাধারণ জ্ঞানের জন্য তো বলতেছি আমি যে টপিকগুলো প্রশ্ন নিয়ে আসছি এই টপিকগুলো পড়লেই হবে। ওকে, আর এখন শুধু ফোকাসে রাখো তোমাদের 13 তারিখ হচ্ছে বি ইউনিটের পরীক্ষা, এবং বি ইউনিটের পরীক্ষাটা খুবই মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় দিবে। ঠিক আছে, বি ইউনিটের পরীক্ষাটা দিবে, তারপরে হচ্ছে তোমরা যে সময় পাচ্ছ 1 মাসের কাছাকাছি টাইম, ওই টাইমটা সুন্দরভাবে কাজে লাগাবে। আমি না বললেও তোমরা কাজে লাগাবে, কারণ একবার ধরা খাওয়ার পর তারপর কি তোমাদের জ্ঞান ফিরবে, পরবর্তীতে তোমরা এমনি পড়াশোনা বেশি করবে। ঠিক আছে, তো আমি জানি যে পরবর্তীতে তোমরা কি করবে, অবশ্যই ভালো মতো পড়াশোনা করবে,
তাহলে এই ছিল আজকে তোমাদের সাজেশন, এবং আজকে থেকে কিন্তু শুরু হলো আমাদের এই সাজেশন ভিত্তিক ক্লাসগুলো। তোমরা সপ্তাহে হয়তো একটা করে ক্লাস পাবে, ইংলিশ, বাংলা, জিকে এগুলোর উপর, বাকি টপিকগুলোর উপর ক্লাসগুলো পাবে। ঠিক আছে, তো তোমাদের কোনো প্রশ্ন না থাকলে আজকের ক্লাসটা এখানেই রাখবো। ঠিক আছে, যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে আজকের ক্লাসটা এখানেই রাখবো। সামনে যেহেতু পরীক্ষা রয়েছে তোমাদের 13 তারিখ, সময়গুলো নষ্ট না করে আমরা। দেখো কোনো প্রশ্ন রয়েছে কিনা। আর আমি যে টপিকগুলো বললাম ইংলিশ এবং সাধারণ জ্ঞানের, এই টপিকগুলো অবশ্যই শেষ করবা। ঠিক আছে, তোমাদের কোনো প্রশ্ন নেই, তোমাদের সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে। তো আজকের ক্লাস এ পর্যন্ত রাখি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।